ইতিহাস কি আগের থেকেই লেখা থাকে? 1162 সাল মঙ্গোলিয়ার এক যাযাবর পরিবারে জন্ম নিল এক শিশু। জন্মের সময় তার ছোট্ট মুষ্টিবদ্ধ হাতে ছিল একটা রক্তের জমাট বাঁধা পিণ্ড। সামানরা বলেছিল এই শিশুটি হবে এক মহান যোদ্ধা, কিন্তু সমাজ তাকে উপহার দিয়েছিল চরম লাঞ্ছনা ও দাসত্ব। কিন্তু কেউ কি সেদিন জানতো এই ছোট্ট শিশুই হয়ে উঠবে একদিন পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ত্রাস, যার ঘোড়ার ঘুরে শব্দ শুনলে থরথর করে কাঁপবে এশিয়া থেকে ইউরোপ। তিনি তেমুজিন, পৃথিবী যাকে চেনে চেঙ্গিস খান নামে। আজ আমরা জানবো এক দাসের রাজা হয়ে ওঠার এক অবিশ্বাস্য শৈশব। তেমুজির বয়স তখন 9 বছর। শত্রুপক্ষ তাতাতরা তার বাবাকে বিষ প্রয়োগ করে হত্যা করে, কিন্তু বিপদ সেখানেই শেষ হয়নি। তার বাবার মৃত্যুর পর তার নিজের গোত্ররাই তাদের মাঝপথে ফেলে রেখে চলে যায়। মঙ্গোলিয়ার হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে তেমুজিন, তার মা আর তার ভাই বোনেরা হয়ে পড়লেন সম্পূর্ণ একা। পেটে খাবার নেই, পরনে বস্ত্র নেই। বেঁচে থাকার জন্য জঙ্গলি ফলমূল এবং ইঁদুর খেয়ে দিন কাটতে থাকলো তাদের। কিন্তু এই ক্ষুধারাগুনি তেমুজিনের মধ্যে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর জেদ। তেমুজিনের শত্রুরা তাকে শান্তিতে থাকতে দেয়নি। কৈশোরেই তিনি শত্রুদের হাতে বন্দী হলেন। তার গলায় পরিয়ে দেওয়া হলো একটি ভারী কাঠের জোয়াল। দিনরাত দাসের মতো খাটানো হতো তাকে, কিন্তু তেমুজিন দমে যাওয়ার পাত্র ছিলেন না। কিন্তু এক অন্ধকার রাতে যখন প্রহরীরা অসতর্কিত ছিল, তিনি সেই ভারী জোয়াল নিয়েই ঝাঁপ দিলেন হিমশীতল নদীতে। জল ও কাদার মধ্যে লুকিয়ে থেকে তিনি পালিয়ে এলেন জমের মুখ থেকে। এই ঘটনাই প্রমাণ করে দেয় তেমুজিনকে মারার ক্ষমতা কারণ নেই। 16 বছর বয়সে বিয়ে করলে তার বাল্যকালের প্রেমিকা বোর থেকে, কিন্তু বিয়ের কয়েকদিন পরেই শত্রুরা তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এই এক সাধারণ ঘটনায় তেমুজিনকে বদলে দিল এক সেনাপতিতে। নিজের স্ত্রীকে উদ্ধার করতে তিনি গঠন করলেন এক দুর্ধর্ষ বাহিনী। এটাই ছিল তার বিজয়ী জীবনের প্রথম ধাপ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে মঙ্গোলিয়ার সমস্ত বিচ্ছিন্ন উপজাতিকে এক সুতোয় বেঁধে তিনি হয়ে উঠলেন চেঙ্গিস খাঁ, অর্থাৎ বিশ্বজনীন শাসক। চেঙ্গিস খাঁ এমন এক সাম্রাজ্য তৈরি করেছিলেন যেখানে প্রশান্ত মহাসাগরের ঢেউ মঙ্গোলিয়ার ঘোড়ার খুর ছুঁয়ে যেত, আবার সে একই ঘোড়া দানিউব নদীর জল পান করত। ইতিহাসের কোনো এক রাষ্ট্রনায়ক এককভাবে এত বড় ভূখণ্ডে শাসন করতে পারেন। মঙ্গোলিয়ান সাম্রাজ্য পূর্ব থেকে পশ্চিমে এমন ভাবে বিস্তৃত ছিল যে তখন বলা হতো সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সূর্য পৌঁছাতে কয়েক মাস সময় লাগবে। পূর্বে ছিল প্রশান্ত মহাসাগর ও চীন সাগর, পশ্চিম দিকে ছিল পূর্ব ইউরোপ, উত্তর দিকে সাইবেরিয়ার বরফ ঢাকা অঞ্চল, এবং দক্ষিণে তিব্বত, পারস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ। আজকের মানচিত্র অনুযায়ী প্রায় 30টিরও বেশি দেশ চেঙ্গিস খাঁর সাম্রাজ্যে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু তার সাম্রাজ্য এতটাই সুরক্ষিত ছিল যে বলা হতো একজন কুমারী মেয়ে তার মাথায় সোনার থলি নিয়ে সাম্রাজ্যের এপাশ থেকে ওপাশ নিরাপদে চলে যেতে পারত। কেউ তাকে স্পর্শ করার সাহস পেত না। চেঙ্গিস খাঁ পুরো সিল্ক রোড বা রেশম পথ তার নিজের আয়ত্তে নিয়ে চলে এসেছিলেন, যা এশিয়া ইউরোপের মধ্যে বাণিজ্যিক স্বর্ণযুগ এনে দিয়েছিল। চেঙ্গিস খাঁ যখন খাওয়ারিজম সাম্রাজ্য ধ্বংস করেছিল, তখন সেই সাম্রাজ্যের যুবরাজ জালালউদ্দিন নিজের প্রাণ বাঁচাতে ভারতের দিকে পালিয়ে আসে। চেঙ্গিস খাঁ তাকে ধাওয়া করতে করতে সিন্ধু নদীর তীর অব্দি এসে উপস্থিত হন। মঙ্গল বাহিনীর হাত দিয়ে বাঁচতে জালালউদ্দিন উত্তাল সিন্ধু নদীর জলে ঝাঁপ দেন। চেঙ্গিস খাঁ তার এই মানসিকতা দেখে মুগ্ধ হয়ে যান এবং তার ছেলেদের বলেন বাবা সন্তান হলে যেন এমনই হন। সিন্ধু নদ পার করলেই ছিল ভারতের অপরন্ত সম্পদ এবং দিল্লি সুলতানি আমল। কিন্তু চেঙ্গিস খাঁ সেখান থেকেই ফিরে যান। এর পেছনে 3টি প্রধান কারণ বলা হয়। মঙ্গলরা ছিল বরফ ও শীতল পাহাড়ের মানুষ। ভারতের অসহ্য গরম ও আর্দ্রতা ছিল তাদের ঘোড়া এবং সৈন্যদের জন্য যন্ত্রণাদায়ক। মঙ্গলদের প্রধান শক্তি ছিল অশ্বরোহী বাহিনী। ভারতের নদীবহুল অঞ্চল এবং ঘন জঙ্গল তাদের দ্রুত যুদ্ধের জন্য উপযুক্ত ছিল না। কিছু লোকগাথা অনুযায়ী সিন্ধু নদীর তীরে তিনি এক সিংহওয়ালা প্রাণী দেখেছিলেন, যা দেখে তার সামনরা তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। চেঙ্গিস খাঁ নিজে না এলেও তার উত্তরাধিকারীরা বারবার ভারতে আক্রমণ করে। চেঙ্গিস খাঁর পরবর্তী বংশধর যখন ভারত আক্রমণ করে, তখন সুলতান আলাউদ্দিন খিলজি কঠোর হাতে তাদের দমন করে। বলা হয় হাজার হাজার মঙ্গোলিয়ান বন্দীদের তিনি হত্যা করেন
এবং তাদের মাথার খুলি দিয়ে মিনার তৈরি করেছিলেন, যাতে পরবর্তীতে কেউ আর ভারত আক্রমণ করার সাহস না করে। ভারতের ইতিহাসে চেঙ্গিস খাঁ সবচেয়ে বড় প্রভাব হলো মুঘল সাম্রাজ্য। মুঘল সম্রাট বাবর ছিলেন তার মাতৃকুল থেকে সরাসরি চেঙ্গিস খাঁর বংশধর। অর্থাৎ চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ না করলেও তার রক্ত ৩০০ বছর পর ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করে। মুঘল শব্দটি মূলত মঙ্গল থেকেই এসেছিল। চেঙ্গিস খাঁর মৃত্যুর কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মতবাদ আছে। অনেক ঐতিহাসিকদের মতে পশ্চিম এশিয়া অভিযানে যাওয়ার সময় তিনি ঘোড়া থেকে পড়ে যান এবং আহত হন। সেই চোট থেকেই নাকি তার মৃত্যু হয়। আবার মার্কো পোলোর মতো কেউ কেউ মনে করে যুদ্ধের সময় তার হাঁটুতে একটি তীর লেগেছিল এবং পরে সেটা গিয়ে ইনফেকশন হয়ে যায়। আবার আধুনিক গবেষণায় টাইফয়েড ও মহামারীর কথাও উল্লেখ করা আছে। তিনি জানতেন তার মৃত্যু হলে শত্রুরা মঙ্গোলিয়া আক্রমণ করে, তাই তার মৃত্যু সংবাদ অনেকদিন গোপন রাখা হয়েছিল। চেঙ্গিস খাঁ চেয়েছিলেন তার সমাধি যেন কেউ কোনোদিন খুঁজে না পায়। তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়েছিল। এক বিশাল শোভাযাত্রা তার মরদেহ নিয়ে মঙ্গোলিয়ার পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হয়। পথে যার সাথেই এই যাত্রা দলে দেখা হয় তাদের সকলকে এরা হত্যা করে, যাতে কেউ তার পথ মনে রাখতে না পারে। সমাধি দেওয়ার পর যেই সৈন্যরা সমাধি খনন করেছিল তাদের অন্য একটি সৈন্যদল হত্যা করে। পরে সেই দ্বিতীয় দলটিকেও হত্যা করা হয়। অর্থাৎ সমাধির অবস্থান জানা শেষ ব্যক্তিটিও পৃথিবীতে আর জীবিত থাকেনি। কথিত আছে চেঙ্গিস খাঁকে কবরের ভেতর রাখার পর মাটির ওপর থেকে ১,০০০ ঘোড়াকে দৌড় করানো হয়, যাতে সমাধির সমস্ত চিহ্ন মুছে যায়। কোনো কোনো সূত্র মতে কবরের ওপর দিয়ে একটি নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়, যাতে প্রকৃতি নিজেই সমস্ত চিহ্ন ঢাকা দিয়ে দেয়। মঙ্গোলিয়ায় বুরখান খালদুন এই পবিত্র পর্বতটিকে তার সমাধিস্থল হিসাবে ধরা হয়, কিন্তু সেখানে খনন কার্য নিষিদ্ধ। মঙ্গোলীয়রা বিশ্বাস করে যে সমাধি উন্মোচন করলে বা খুঁজে বের করলে পৃথিবীতে ধ্বংস নেমে আসবে। তিনি যখন বেঁচে ছিলেন পুরো পৃথিবী তার ভয়ে কাঁপত, আর তিনি মারা যাওয়ার পর এমন একটি ধাঁধা রেখে গেছে যা ৮০০ বছর পরেও বিজ্ঞানীরা সমাধান করতে পারেনি। চেঙ্গিস খাঁ আজও মঙ্গোলিয়ার কোনো একটা মাটিতে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, যার ঠিকানা জানে শুধু ইতিহাস। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।